সুপ্রিয় শিক্ষার্থী, ইসলামিয়া কলেজ ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অনলাইন ক্লাস অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের ক্লাস ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব হচ্ছে প্ল্যান্ট অ্যাসেট, তোমরা যেটাকে ডেপ্রিসিয়েশন নামে চেনো। হয়তো অনলাইন করোনা ভাইরাস জটিলতায় না পড়লে এতদিন তোমাদের সেকেন্ড ইয়ারটা শেষ হয়ে যেত, তোমরা প্রায় থার্ড ইয়ারে ক্লাসই করতাম। এগুলো আমরা এর আগে যখন ক্লাস চলছিল তখন শেষ করছিলাম তোমাদের, তারপরেও অনেকদিন গ্যাপ হয়ে গেছে, তোমাদের রিভিশন হচ্ছে কিনা তোমরা পড়তেছো কিনা জানি না, তাই আমি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্ল্যান্ট অ্যাসেট নিয়ে আলোচনা করলাম। প্ল্যান্ট অ্যাসেট তোমাদের আশা করি পুরনো পড়া মনে করতেছে বলতে বলতে। ভারী যন্ত্রপাতি, প্ল্যান্ট বলতে বোঝাচ্ছে ভারী যন্ত্রপাতি, যেগুলো সাধারণত কারখানায় ব্যবহার হয়ে থাকে। আর ডেপ্রিসিয়েশন বলতে বোঝাচ্ছে ডেপ্রিসিয়েশন বাংলা হচ্ছে যন্ত্রপাতির অবচয়। এই যন্ত্রপাতিগুলোর অবচয়। এখন পার্ট এ এর সাথে তোমাদের জানা উচিত প্ল্যান্ট অ্যাসেট কি, ডেপ্রিসিয়েশন কি। আর পার্ট বি এবং পার্ট সি এর অঙ্কের সাথে তোমাদের ডেপ্রিসিয়েশনের প্রকারভেদ, তারপর কয় পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন নির্ণয় করা যায়, এদের বিভিন্ন পদ্ধতির আর কি ফর্মুলাগুলো ক্যালকুলেশনগুলো কিরকম হবে। আর এরপরে আসবে আমরা অঙ্কে। আমি এর আগে এগুলো শেষ করছি, তোমাদের মনে পড়ার কথা। তো যে কারণে যেহেতু তোমাদের সাথে আমাদের একটা ডিস্টেন্স লার্নিং হচ্ছে, আমরা এখন খুব একটা মুখোমুখি নাই, সেজন্য তোমাদেরকে একটু প্রথম থেকে বলা, যাতে বই তোমার সামনে আছে কি নাই, বইয়ের জন্য তো তোমরা খুব একটা না বলে মনে হয় না, যে কারণে তোমাদের এইভাবে মানে একদম প্রাইমারি থেকে শুরু করা। পার্ট এর সাথে হচ্ছে প্ল্যান্ট কি, প্ল্যান্ট হচ্ছে ভারী যন্ত্রপাতি যেগুলো কারখানাতে ব্যবহার করা হয়। আর ডেপ্রিসিয়েশন কি, ওই যে প্ল্যান্টগুলো আছে তার অবচয়, ওটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন। এখন আমরা ডেপ্রিসিয়েশন কি কাকে বলে আমরা সুন্দর সংজ্ঞাটা একটু বলতে পারি, খেয়াল করো তাহলে। আমি লিখতেছিও আবার মুখে বলতেছিও। দৃশ্যমান স্থায়ী সম্পত্তিটা দেখা যেতে হবে, তাই বললাম দৃশ্যমান স্থায়ী, এটা দীর্ঘমেয়াদে ব্যবহারযোগ্য হতে হবে, তাই বললাম দৃশ্যমান স্থায়ী সম্পত্তির নিম্মুক্ত, মানে নিচে উল্লেখ করা, নিম্মুক্ত কারণে যে পরিমাণ দৃশ্যমান স্থায়ী সম্পত্তির নিম্মুক্ত, যে কারণে, যেটা লাগবে না, নিম্মুক্ত কারণে যে পরিমাণ মূল্য হ্রাস পায় তাকে অবচয় বা ডেপ্রিসিয়েশন বলা হয়। তাহলে এখানে ব্যাপারটা খেয়াল করো, এটা একটা ভারী যন্ত্রপাতি, যেহেতু এটা ধরা যাবে, ছোঁয়া যাবে, তাই এটা দৃশ্যমান। আর এটা স্থায়ী মানে এটা তুমি তোমার প্রতিষ্ঠানের জন্য কিনেছো বা ভাড়া নিয়েছো, অনেকদিন ধরে ব্যবহার করা যাবে, ভাড়া হবে না, নিয়েছো অনেক বছর ব্যবহার করতে পারবে, তাই বলা হচ্ছে স্থায়ী। আর এটা তোমার সম্পত্তি নিম্মুক্ত, আমি এখানে নিচে কারণগুলো লিখবো। যে পরিমাণ, অল্প পরিমাণ টাকা বা মূল্য হ্রাস পাবে তাকে অবচয় বলা হয়। আমার নিম্মুক্ত কারণগুলো কি কি?
কারণসমূহ। প্রথম কারণ হতে পারে সম্পত্তির ব্যবহার। সম্পত্তিটা ব্যবহার করবে, তার দিনের পর দিন তার মূল্য কমবে, মানুষ স্বাভাবিকভাবে ওটাই জানে, হিসেব বিজ্ঞান তুমি জানো ওটাই অবচয়। সম্পত্তির ব্যবহার বা আয়ুষ্কাল হ্রাস পাওয়া, ঠিক অন্যভাবে বললে আয়ুষ্কাল কমে যাওয়া, এটা একটা প্রধান কারণ একদম। এরপর হতে পারে সম্পত্তির মালিকানা পরিবর্তন। সম্পত্তির মালিকানা পরিবর্তন, সম্পত্তি একজন থেকে আরেকজনের হাতে গেলেও কম দামে কিংবা বেশি দামে বিক্রি করা হয়। কম দামে হলে সেটা বছরে করবে, আর বেশি দাম হলে সেটা অন্য একটা পাহাড়ে উপচয় নামে একটা শব্দ আছে, ওখানে গিয়ে দাঁড়াবে। আর পরেরটা হচ্ছে সম্পত্তির বাজার মূল্য হ্রাস। সম্পত্তিটা একদম নতুন, তোমার একটা বিশ্বস্ত বন্ধু আছে বা তোমার একটা পার্টনার আছে, ওদেরকে তুমি সেম দামে বিক্রি করতে পারবে, এটা ঠিক আছে। কিন্তু দুর্ভাগ্য, তুমি কিনছিলে গতকাল একটা চড়া দাম দিয়ে, আজকে এটা বাজার মূল্য কমে গেছে। এখন যদি আজকে এটা সেল করতে চাও, তাহলে কেউ বেশি দামে কিনবে না এবং তুমি বিক্রিও করতে পারবে, এটা যৌক্তিক ব্যাপার। তাই প্রধান তিনটা কারণ: সম্পত্তির ব্যবহার বা আয়ুষ্কাল কমে যাওয়া, সম্পত্তির মালিকানা পরিবর্তন এবং সম্পত্তির বাজার মূল্য হ্রাস পাওয়া। তাহলে আমরা পার্ট এর সাথে যে অবচয়ের কারণগুলো শিখে ফেলছি, অবচয় কাকে বলে তার একটা সুন্দর ডেফিনেশনও শিখে ফেলছি, আবার প্ল্যান্ড অ্যাসেট কি এটাও জানলাম। আবার অবচয়ের অনেক সুন্দর সংজ্ঞাও আছে, যে কোনো সম্পত্তির যে ব্যয়যোগ্য মূল্যকে তার আয়ুষ্কালের মধ্যে বন্টন করা, ওটাই হচ্ছে অবচয়। এখন আমরা আসবো অবচয়ের নির্ধারণের পদ্ধতি সমূহ। অবচয় নির্ধারণের পদ্ধতি সমূহ, বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সুবিধা মতো বিভিন্ন পদ্ধতিতে অবচয় নির্ধারণ করে থাকে। সাধারণত কমন যে পদ্ধতিগুলো 5-6টা যে ইম্পর্টেন্ট পদ্ধতি, আমরা এগুলো লিখে এগুলো ফর্মুলা দিয়ে তোমাদেরকে আস্তে আস্তে অঙ্কের দিকে নিয়ে যাব। Method of depreciation. Number 1, straight line method. আমরা SLM বলবো সংক্ষেপে। এর বাংলা, তোমাদের যদি বাংলা মিডিয়ামে ইন্টারমিডিয়েট ভাই বোন থাকে, তোমরা ওখানে পড়ছো, তারপর একটু রিমাইন্ডের জন্য তোমাদের বলে দিচ্ছি। এটার বাংলা পদ্ধতি হচ্ছে সরল রৈখিক। আমি করতে দাঁড়াচ্ছে সরল রৈখিক, কিংবা অন্য একটা নাম ছিল স্থির কিস্তি পদ্ধতি। স্ট্রেট লাইন মেথড, SLM, সরল রৈখিক কিংবা স্থির কিস্তি পদ্ধতি। 2 নাম্বার, এটার ইংরেজি একটা বাংলা দুইটা লিখলাম, পরেরটার ইংরেজি লিখবো অনেকগুলো 2 নম্বরে, কিন্তু বাংলা অর্থ হবে একটাই। এখানে বলা যায় ডিক্লাইনিং, DECLINING, ডিক্লাইনিং। ডাইমিনেশন, DIMINISSING, ডাইমিনেশন। বা রিডিউসিং, রিডিউসিং বা ডিক্রিজিং। ডিক্লাইনিং, ডাইমিনেশন, রিডিউসিং, ডিক্রিজিং। একটা নাম আছে রিটার্ন, WRITT,
and written down value method, এটার জন্য বলা হয় WDV, written down value method। আর এগুলোর যদি আমরা এইটা এবং এটা মার্ক করছি এগুলো হয়, কিন্তু এদের সংক্ষেপে হতে পারে ডিএম, কারণ এদের প্রথম লেটার দিয়ে শুরু। তাহলে ডিক্লাইনিং মেথড মানে ডিএম, ডাইমিনিশিং মেথড মানে ডিএম, ডিক্রিজিং মেথড মানে ডিএম। আর রিডিউসিং এর জন্য হলে নিশ্চয় আরএম। অতগুলো লাগে না, তারপরে তোমাদেরকে সংক্ষেপে ডিটেলস বলতেছে আর কি। যাই ইংরেজিতে যাই বলুক না কেন, বাংলা হচ্ছে এটা তোমার জন্য ইজি একটা মেথড। নাম শুনছো তুমি, ক্রম হ্রাসমান জের পদ্ধতি, ক্রম হ্রাসমান জের পদ্ধতি। অর্থাৎ প্রত্যেক বছরে প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছর, দ্বিতীয় বছর তুলনায় তৃতীয় বছরে একটা হ্রাস পাবে ক্রম হ্রাসমান জের পদ্ধতি। কিন্তু শর্ত আছে, যদি নতুন সম্পত্তি ক্রয় করা না হয়, বা নতুন সম্পত্তি ক্রয় করলে ওটার কারণে বেড়ে যাবে। 3 নম্বর মেথড 1 2 3, 3 নম্বর মেথডটা একজাক্টলি 2 নম্বরের মেথড, কিন্তু এখানে একটা সবার একটা ডাবল শব্দ বাড়বে। অর্থাৎ ডাবল যদি এটা কমন বলি, ডাবল ডিক্লাইনিং কিংবা ডাবল ডাইমিনিশিং, এরকম করে এখানে যতটা সমার্থক এখানেও ততটা সমার্থক। বাংলা অর্থ দাঁড়াবে দ্বিগুণ, একটা শব্দ বেড়ে যাবে, দ্বিগুণ, 2 গুণ, আগের তুলনায় 2 গুণ, দ্বিগুণ ক্রম হ্রাসমান, দ্বিগুণ ক্রম হ্রাসমান জের পদ্ধতি। দ্বিগুণ ক্রম হ্রাসমান জের পদ্ধতি, অর্থাৎ এখানে বছর বছর হ্রাস পাবে, এটাও হ্রাস পাবে, কিন্তু এটার তুলনায় এখানে অবচয়ের পরিমাণটা বেশি হবে। ওটা হচ্ছে দ্বিগুণ ক্রম হ্রাসমান জের পদ্ধতি। সংক্ষেপে বললে ডিডিএম। ওটা তো তোমার আগে ডিক্লাইনিং মেথড ছিল, এখন ডাবল ডিক্লাইনিং মেথড, ডিডিএম। এরপরে 4 নাম্বার হচ্ছে সাম, SUM, সাম ইয়ার ডিজিট, SYD, সাম ইয়ার ডিজিট মেথড। বর্ষ সংখ্যার সমষ্টির পদ্ধতি। সাম হচ্ছে সমষ্টি, ইয়ার মানে বর্ষ, আর ডিজিট মানে সংখ্যা, তাহলে বাংলা অর্থ দাঁড়াচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। আসলে তোমাদের মনে পড়তেছে যেহেতু পুরনো পড়া, তারপরে এটা একটু করে রিমাইন্ডে দিয়ে দিই। সম্পত্তিটা যদি হয় 5 বছরের, তাহলে 1 + 2 + 3 + 4 + 5 এরকম করে হবে 15। প্রথম বছরের জন্য অবচয় হবে 15/5, দ্বিতীয় বছরের জন্য হবে 15/4, তৃতীয় বছরের জন্য হবে 15/3, এরকম করে ক্রমান্বয়ে হবে। তাই এই মোট বছরগুলো যোগ করে এটাতে ব্যবহার করা হচ্ছে বিধায় পদ্ধতির নাম হলো সাম ইয়ার ডিজিট মেথড। এবার আমরা উপরের দিকে মুছে দিচ্ছি 5 নম্বর এবং 6 নম্বর। প্রোডাকশন
প্রোডাকশন আওয়ার, প্রোডাকশন আওয়ার মেথড। কার্য ঘন্টা হার পদ্ধতি। প্রোডাকশন ইউনিট মেথড, উৎপাদন একক পদ্ধতি। প্রোডাকশন আওয়ার মেথড কার্যঘণ্টা হার পদ্ধতি, প্রোডাকশন ইউনিট মেথড উৎপাদন একক পদ্ধতি। আশা করি তোমাদের বর্ষ সংখ্যার অবচয় নির্ধারণের পদ্ধতিগুলো পুনরায় মনে পড়ছে। এটাও অনেক সময় পার্ট বিতে জিজ্ঞেস করে কয়টি পদ্ধতি বা 3টি পদ্ধতির নাম লেখো, পার্ট এতে বলে 2টি পদ্ধতির নাম লেখো। সেক্ষেত্রে তোমাদের জন্য এটা একটু সুবিধা হয়ে গেল। এখন আমরা অঙ্কের সাথে প্রত্যেকটা পদ্ধতি নিয়ে আবার ফর্মুলা ভিত্তিক আলোচনা করব। দেন আমরা নেক্সট ক্লাসে অঙ্কের দিকে যাব। এখন আসবো আমরা ফর্মুলাতে। FORMULA ফর্মুলা, তো বাংলায় তুমি যেটা সূত্র নামে জানো। এখানে অনেকগুলো যেহেতু লিখবো, লিখতে পারি সূত্রাবলী। প্রথমে আমরা SLM মেথড মনে আছে আশা করি, স্টেলার মেথড নিয়ে। এইখানে আমরা ডেপ্রিসিয়েশন বলতে ফর্মুলাটা বুঝবো, কস্ট সম্পত্তির ক্রয় মূল্য থেকে সেলভেজ ভ্যালু ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে বিয়োগফলকে লাইফ দিয়ে ভাগ করা। এটা একটা পদ্ধতি। অনেকে এই কস্ট মাইনাস এসবি এই বিষয়টার একটা নাম আছে, সেজন্য কস্ট মাইনাস এসবি না লিখে ডেপ্রিসিয়েবল ভ্যালু, ডেপ্রিসিয়েবল ভ্যালু বলে। আর যদি লাইফ সার্ভিস ভ্যালু এই টাইপের ইনফরমেশনগুলো প্রশ্নে দেওয়া না থাকে, তখন ফর্মুলাটা হবে ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু কস্ট ইনটু প্রশ্নটা পার্সেন্ট দেওয়া থাকবে। কোয়েশ্চনে বা উদ্দীপকে যে তথ্যটা দেওয়া থাকে ওই তথ্যর উপযোগী ফর্মুলা আমাকে অ্যাপ্লাই করতে হবে। আমরা অনেকগুলো ফর্মুলা জানবো বটে, কিন্তু কোনটা ব্যবহার করতে পারবো সেটা অনেকটা আমার উপর নির্ভর করে না, সেটা প্রশ্নের উপরে নির্ভর করে। তাহলে SRM মেথডে এভাবে অবচয় হবে, এবং এখানে সাধারণত প্রত্যেক বছর অবচয় সমান হয়। যদি নতুন করে সম্পত্তি বাড়ে বা না কমে, কিংবা বছরের মাঝামাঝি সময়ে বা বাংতি সময়ে যদি ক্রয় বিক্রয় না হয়ে থাকে, সেক্ষেত্রে প্রত্যেক বছর সমান অবচয় হবে। আমার পরের মেথডটা হচ্ছে ডিক্লাইনিং মেথড ছিল, সংক্ষেপে লিখছিলাম DM। এখানে অবচয়ের হারটা দেওয়া থাকতেও পারে, না দেওয়া থাকতে পারে। যদি না দিয়ে থাকে তাহলে তোমাদেরকে প্রথমে ডেপ্রিসিয়েশন রেটটা বের করতে হবে। এটা ফর্মুলাটা হচ্ছে রেট অফ ডেপ্রিসিয়েশন সমান 1 মাইনাস √n S ভাগ C। এখন গ্যাস করতে পারো এখানে S কি C কি। C ফর কস্ট, S ফর সার্ভিস ভ্যালু, আর N ফর লাইফ বা আয়ুষ্কাল। প্রথমে ভাগের কাজটা করতে হবে, তারপরে এই রুটের কাজটা করতে হবে, এখান থেকে রেজাল্ট পাওয়ার পর বিয়োগের কাজটা করতে হবে।
অবশেষে 100 দিয়ে গুণ করে শতকরা নিয়ে আসা যাবে। এখন ডেপ্রিসিয়েশন ফর ফার্স্ট ইয়ার, প্রথম বছরের জন্য। অঙ্কের উপর নির্ভর করে আমি সালও লিখতে পারবো। 2000 সাল যদি হয় তাহলে ফার্স্ট ইয়ার 2000 সাল, তারপর 2001 সাল, 2003 সাল ওরকম লেখা যাবে, বা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার লেখা যাবে। আর ইজি লাগার জন্য আমি ফার্স্ট ইয়ারের জন্য বললাম যে D1, সেকেন্ড ইয়ারের জন্য বলবো D2, থার্ড ইয়ারের জন্য বলবো D3, এরকম করে কারণ আমি যত বছর অবছর লাগে বের করতে পারবো। তাহলে এটা হবে কস্ট ইনটু হারটা, যে হারটা আমি এই জায়গায় বের করছি। দ্বিতীয় বছর করার সময় কস্ট মাইনাস D1, তারপর হারটা। তৃতীয় বছর করার সময় কস্ট মাইনাস D1 হবে, আবার মাইনাস D2 হবে। এরকম করে যত বছর লাগে তত বছর আমরা আগাতে পারবো। তাহলে আমরা দুই মেথডে আলোচনা করলাম। যেহেতু হোয়াইট বোর্ডের স্পেস কম, আমি এটা বেশি করে রাখতে পারতেছি না, তোমরা আশা করে খেয়াল করে নিয়েছো। এরপর আমি 3 নম্বর ইয়েতে চলে আসবো। আচ্ছা, কি ডাবল ডিক্লাইনিং মেথড, সংক্ষেপে লিখছিলাম DDM। ওটা এক্স্যাক্টলি ওটার মতো, এই 2 নম্বর মেথডটার মতো, কিন্তু এখানে রেটটা একটু ভিন্ন। তাহলে পার্সেন্ট অফ ডেপ্রিসিয়েশন, এটা অনেকভাবে প্রেজেন্টেশন করে, কিন্তু ব্যাপারটা আসলে ইজি। খেয়াল করেন একটু, এরকম করে লেখা যায় 200% ডিভাইডেড বাই লাইফ, এরকম করলে হয়ে যায়। কিন্তু কেউ বলে ওটা না দিয়ে হবে 100% divided by life into 2, আর কেউ বলে 1/n into 100 into 2। ভালো করে খেয়াল করো, 100-কে 2 দিয়ে গুণ করলে 200 হয়, এই 100-কে 2 দিয়ে গুণ করলে 200 হয়, আর এটা 280 দেওয়া আছে। এটা লাইফ লিখছে, এটা লাইফ লিখছে, এটা n লিখছে। আমরা তো এখানে n বলতে n এর মান লাইফে বুঝাবো। তো নানান মুনির নানান মত, কিন্তু আসলে সবাই সেম রেটেই বের হবে, সবার জন্য একটা সেম রেজাল্টে বের হবে, মেথডটা ভিন্ন হতে পারে। আর এখানেও এক্স্যাক্টলি D1, একটু আগের পদ্ধতিতে D1 মানে ডেপ্রিসিয়েশন ফর ফার্স্ট ইয়ার, তাহলে D1টা হবে এখানে কস্ট ইনটু যে পার্সেন্টটা বের করলাম। এভাবে D2 বলতে বোঝাবে কস্ট মাইনাস D1 ইনটু পার্সেন্ট। D3 বলতে বোঝাবে কস্ট মাইনাস D1 মাইনাস D2 ইনটু পার্সেন্টেজটা। এবার তাহলে আমরা প্ল্যান কি জানলাম, ডেপ্রিসিয়েশন কি জানলাম, ডেপ্রিসিয়েশনের সংজ্ঞা লিখেও দিলাম, আলোচনাও করলাম, অর্থ সহ বুঝালাম, তারপর ডেপ্রিসিয়েশন নির্ধারণের পদ্ধতিগুলো জানলাম। 6টা পদ্ধতি লিখছে, অনেকগুলো পদ্ধতি আছে, ইম্পর্টেন্ট 6টা পদ্ধতি, বহুল ব্যবহৃত 6টা পদ্ধতি লিখলাম। তারপর আমরা অঙ্কের সাথে ফর্মুলা ভিত্তিক 3টা পদ্ধতি আলোচনা করেছি। তোমাদের ইতিপূর্বে ক্লাসগুলোতে যখন তোমরা ক্লাসে ফিজিক্যাল ক্লাস করতা, তখন এদের আমরা ভালো করে শেষ করছিলাম, হোয়াইট বোর্ডে অঙ্ক করেছিলাম, আশা করি ওগুলো মনে আছে। আজকে আবার একটু রিমাইন্ডার দিলাম, করোনা পরিস্থিতির কারণে আজকে আমাদের এই দুরবস্থা, ডিস্টেন্সটা খুব শীঘ্রই আমাদের এই দুদিন কেটে যাবে, ক্লাস শুরু হবে, অথবা ক্লাস শুরু হওয়া মানে তোমাদের পরীক্ষা শুরু হবে, আমি অনার্স সেকেন্ড ইয়ারদের। সুতরাং তোমরা একটু চর্চা করা শুরু করো, আর সময় নষ্ট করো না। আর আজকের ক্লাসটা আশা করি তোমাদের জন্য কাজ দিবে, পারলে একটু তোমরা ইয়ার কোয়েশ্চেন সলিউশন করে ফেলো, পূর্বের করা অঙ্ক হলেও কোনো সমস্যা নেই। আল্লাহ হাফিজ।